আচ্ছা, তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস চ্যাপ্টার, কোর্সের নাম ফিনান্সিয়াল অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে দায় এবং ইকুইটি বিশ্লেষণ বা লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি অ্যানালাইসিস। অধ্যায়টা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ইকুইটি নিয়ে বা লাইবিলিটি দায় একটা প্রতিষ্ঠানের নর্মালি হচ্ছে অ্যাসেট লাইবিলিটি এবং হচ্ছে ওনার সিকিউরিটি, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে ব্যালেন্স শিটটা তৈরি করা হয়। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা এরকম অঙ্কগুলাই পাবো, যেমন হচ্ছে রিফর্মুলেটেড আমাদের ওনার সিকিউরিটি বা ব্যালেন্স শিটটা তৈরি করতে হবে বা ওনার সিকিউরিটি তৈরি করতে হবে, যেটা কমন শেয়ার হোল্ডার গণের জন্য আমরা তৈরি করে থাকি সেটা। কমন শেয়ার বলতে কোনটা, যেটা হচ্ছে সাধারণ শেয়ার। আমি আগে চ্যাপ্টারটা সামারি করে দিয়েছি যে চ্যাপ্টারটা আমাদের কি রিলেটেড। যেমন দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে লায়াবিলিটি ডেফিনেশন মানে আমাদের দায় নিয়ে থাকবে, এবং এখানে আমাদের কমন শেয়ার হোল্ডারদের একটা একটা আমাদের ম্যাথ পাবো আমরা। ইকুইটি কমন শেয়ার হোল্ডার এগুলা একই জিনিস, ঠিক আছে, সেম কথা। তো এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে দায় মালিকানা সত্ত্ব রিলেটেড অধ্যায়। এই রিলেটেডই আমরা এখানে ম্যাথগুলো করব। যেমন এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে বা ফর্মুলা আছে, এগুলা সবার আগে মুখস্থ করতে হবে। যেমন এখানে আমি কয়েকটা মার্ক করে দিব। যেমন এক নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট একটা আমাদের ফর্মুলা, এই চ্যাপ্টারে করার জন্য তোমাদেরকে অবশ্যই এই ফর্মুলাগুলোকে আগে মুখস্থ করতে হবে। তবে আজকে যেহেতু এটার উপরে ফার্স্ট ক্লাস, তো তোমরা আগে দেখো, এখন যেগুলো আমি বলে দিচ্ছি মার্ক করে রাখবা, এগুলো পড়বা সবাই। যেমন এখানে বলেছে এক নাম্বার একটা সূত্র আছে, দুই নাম্বার সূত্র, এগুলা দিয়ে কিন্তু আমরা ম্যাথ পাবো। তারপর তিন নাম্বার সূত্রটা এখানে একটু টাফ মনে হলেও আমরা যখন ম্যাথটা করব তখন ক্লিয়ার হয়ে যাব এই সূত্রটা। যেমন এক নাম্বারটা দেখো বলেছে টোটাল স্টক ভ্যালু, আমি হচ্ছে এখানে প্রথমে বলে দিয়েছি সাধারণ শেয়ার হোল্ডারদের নিয়ে আমার ম্যাথ করতে হবে। সো এখানে টোটাল স্টক ভ্যালু বা আমাদের শেয়ারের যে ভ্যালুটা সেটা আমাদের বের করতে হবে। আর সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এন্টারপ্রাইজ ভ্যালুটা থেকে আমাদের ডেপ্ট ভ্যালুটাকে মাইনাস করতে হবে। এন্টারপ্রাইজ ভ্যালু কোনটা, এন্টারপ্রাইজ ভ্যালুটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের আমার যে মালিকানা সত্ত্ব থাকবে, আমার যে দায় থাকবে, বা আমার প্রতিষ্ঠানের ফুল একটা যে আমার মূল্যটা থাকবে, পুরাটা প্রতিষ্ঠানের যে একটা আর্থিক মূল্য, সেটাকে আমরা বলবো এন্টারপ্রাইজ ভ্যালু। সেইটা থেকে যখন আমরা ডেপ্ট ভ্যালুটা, ডেপ্ট কোনটা, যেটা হচ্ছে ঋণ, এটা আমি একটু আগে তোমাদেরকে লায়াবিলিটিস এর কথা বলেছি, দায়। তাহলে এই ডেপ্ট ভ্যালুটাকে আমরা যখন মাইনাস করব তখন আমরা কি পাবো, স্টক ভ্যালু। স্টক ভ্যালু বলতে আমাদের শেয়ারের যে মূল্যটা আমরা সেটা পাবো। এখন বলেছে ভ্যালু পার শেয়ার। এখন ভ্যালু পার শেয়ার বলতে আমার শেয়ার প্রতি আমার প্রত্যেকটা শেয়ারের মূল্য কত, এক একটা শেয়ারের আমার মূল্য কত সেটা। তখন আমরা এটাকে কিভাবে বের করব, যেমন টোটাল স্টক ভ্যালুকে আমি যখন নাম্বার অফ শেয়ার দ্বারা ডিভাইড করব তখন, এই জন্য আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট টোটাল স্টক ভ্যালুটাকে বের করতে হবে। তারপরে আমরা কি করব, এই টোটাল স্টক ভ্যালুটাকে আমরা হচ্ছে নাম্বার অফ শেয়ার বা আমাদের টোটাল যে ভ্যালুটা থাকবে বা টোটাল যে মূল্যটা থাকবে, সেটাকে আমরা শেয়ার সংখ্যা দ্বারা যখন ভাগ করব তখন আমরা একটা করে শেয়ারের মূল্য পাবো, ভ্যালু পার শেয়ার। ঠিক আছে, তো এই সূত্রগুলা কিন্তু তোমাদেরকে ম্যাথ করার জন্য লাগবে এই অধ্যায়ের। তো এই অধ্যায়ের ম্যাথের জন্য এগুলো না মুখস্থ করলে কিন্তু অঙ্কগুলা পারবা না। তারপর এটা তিন নাম্বারটা বলেছে নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, যেটা আমাদের একটা আর্থিক ব্যয় আছে আফটার ট্যাক্স। দেখো ট্যাক্স মানে এটার সাথে আমাদের পরবর্তী বলেছে, ট্যাক্স পরবর্তী ব্যয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স থেকে আমাদের ট্যাক্স বেনিফিটটাকে বাদ দিতে হবে। মানে আমাদের ফাইন্যান্সিয়াল একটা এক্সপেন্স থাকবে, মানে আমাদের একটা আর্থিক খরচ থাকবে, সেটা থেকে যখন যদি আমাদের ট্যাক্স থাকে, সেই ট্যাক্সের উপরে আমরা একটা সুবিধা পাবো, যেটাকে আমরা বলি ট্যাক্স সুবিধা বা ট্যাক্স বেনিফিট। সেটাকে মাইনাস করলে আমরা কি পাবো, নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আফটার ট্যাক্স, এটা পাবো। এটা তোমরা আরো ক্লিয়ার হবা ম্যাথগুলা যখন করবা, তখন তোমাদের আরো ইজি মনে হবে। বাট তার আগে অবশ্যই আমাদের সূত্রগুলো আগে আমি আলোচনা করতে হবে, কারণ সূত্র মুখস্থ করা অবশ্যই লাগবে, ঠিক আছে। চার নাম্বারটাও দেখো বলেছে নিট ডিভিডেন্ড বের করার জন্য। নিট ডিভিডেন্ড বলতে তোমার প্রতিষ্ঠানে ডিভিডেন্ড থাকবে, এবং ডিভিডেন্ড থেকে তোমাকে নিট বলেছে, নিট, ঠিক আছে, যখন আমরা এমন একটা ডিভিডেন্ড যেটা থেকে আমাদের আর কোনো কিছু যোগ বিয়োগ করার মতো থাকবে না, আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যালেন্স পাবো, সেটাকে আমরা বলবো নিট ডিভিডেন্ড। দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছি যে আমরা কমন শেয়ার হোল্ডার স্টকদের বা কমন শেয়ার হোল্ডার নিয়ে আমরা ম্যাথ করব। সো এখানে আমাদের অবশ্যই কমন শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডটা লাগবে। এখানে কিন্তু প্রেফার্ড স্টক হোল্ডার যারা, তাদের ডিভিডেন্ড কিন্তু এখানে আমাদের
আসবে না, ঠিক আছে, ইনক্লুড হবে না। যেমন দেখো, কমন ডিভিডেন্ড বা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড, সেটার সাথে আমাকে যোগ করতে হবে কোনটা, শেয়ার পারচেস। যখন তোমাকে প্রশ্নে বলবে নিট ডিভিডেন্ড বের করো, এই ম্যাথগুলা কিন্তু থাকবে। যখন বলবে যে নেট ডিভিডেন্ড বের করো, তখন তোমাকে অবশ্যই কমন ডিভিডেন্ডের সাথে শেয়ার পারচেসটাকে যোগ দিতে হবে এবং শেয়ার ইস্যুটাকে মাইনাস করতে হবে। শেয়ার রিপারচেস কোনটা, তুমি যে শেয়ারটাকে ক্রয় করবা সেটা। তাহলে কমন ডিভিডেন্ডের সাথে শেয়ার ক্রয়কে যোগ দিতে হবে, এবং শেয়ার ইস্যু বলতে তুমি যে শেয়ারটাকে বিক্রয় করে দিবা সেটাকে তোমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে তুমি যেই ব্যালেন্সটা পাবা সেটা তোমার নেট ডিভিডেন্ড। ঠিক আছে। তারপরে এখানে বলেছে 5 নাম্বারটা আমাদের আপাতত দরকার নেই, 5 6 এটা দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমাদের আপাতত আর দরকার নেই, আমরা আজকে যতটুকু করব এ পর্যন্ত। আমরা এই 4 নাম্বার পর্যন্ত একটু ভালো করে তোমরা বাসায় পড়বা। আমি চারটা বলে দিয়েছি, এই চারটা আমাদের আজকে ম্যাথে লাগবে, এই জন্য আমি এটা আলোচনা করলাম। এখন আমরা ম্যাথে যাব। দেখো, প্রথম প্রশ্নতে আমাদের এখানে বলেছে 1 নাম্বারটা। দেখো, 1 নাম্বার কোয়েশ্চেনে এখানে আমাদের বলা আছে যে a firm reported 250 million in total asset and 140 in debt. It had no interest-bearing securities among its asset in the income statement. It reported 560 million in sales. The firm 80 million shares traded at 7 each. Calculate price to book ratio. তোমাকে এখানে আগে মনে রাখতে হবে যে আমার কি কি দেয়া আছে। আগে এইটা খেয়াল করবা না আমাকে কি বের করতে হবে। আগে একটা জিনিস ম্যাথ করার সময় সব সময় এই জিনিসটাকে ফোকাস করবা। তোমাকে আগে কি কি দিয়েছে এখানে, কি কি তোমার দেয়া আছে, গিভেনে আমরা কি কি লিখবো। তাহলে দেখো, এখানে তোমাদের প্রথমে দেয়া আছে একটা ফার্ম রিপোর্ট করেছে কি, যে তোমার 250 মিলিয়ন হচ্ছে, $250 মিলিয়ন তোমার টোটাল অ্যাসেট, মানে তোমার প্রতিষ্ঠানে যে সম্পদ, মোট সম্পদটা হচ্ছে কত, 250 মিলিয়ন। এবং বলেছে তোমার ডেপ্থ থাকবে কত, এখানে 140। এই যে এটাই কিন্তু লিখে দিয়েছে গিভেন দ্যাট দিয়ে। তারপরে দেখো এখানে বলা আছে যে তোমার 560 মিলিয়ন ইন সেলস। এখন তোমার সেলসটাও বলে দিয়েছে যে তোমার সেলসটা কত, $560 মিলিয়ন। ঠিক আছে। তাহলে তুমি এখানে তিনটা জিনিস পেয়েছো। আরেকটা আছে, এটা এখানে দেয়নি, এটাও তোমরা লিখবা এখানে, যে তোমার দ্য ফার্ম 80 মিলিয়ন শেয়ারস ট্রেডেড। তাহলে তোমার টোটাল শেয়ারটা কত, টোটাল শেয়ারটা তোমার হচ্ছে 80 মিলিয়ন। ঠিক আছে। এবং ট্রেডেড মানে তুমি একটা শেয়ারকে কত দামে ক্রয় করতে পারছো, 60 টাকা করে। ঠিক আছে। তাহলে একটা শেয়ারের দাম হচ্ছে 7 টাকা, এবং তোমার আছে কয়টা, মোট 80 মিলিয়ন শেয়ার। এখন তোমাকে এই জিনিসটাও কিন্তু এখানে লিখতে হবে, এটাও তোমার গিভেন দ্যাটে তুমি এটা মেনশন করবা। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের, আচ্ছা, তারপরে আমাদের ক্যালকুলেট করতে বলেছে কি, প্রাইস টু বুক রেশিও। তো এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো প্রাইস টু বুক রেশিওর এই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি ফর্মুলা বলে, যেমন এখানে প্রথমে আমি 4টা ফর্মুলা বলেছি, তারপরে এই যে এখানে আমি আরেকটা ফর্মুলার কথা বলেছি, এইগুলা তোমরা নোট ডাউন করে ফেলবা তোমাদের খাতার মধ্যে। ঠিক আছে, এগুলা লিখে ফেলবা। এগুলা ক্লাসটা করার পরে সাথে সাথে এগুলা নোট করে ফেলবা, তাহলে মনে থাকবে। যেমন দেখো, এখানে বলেছে প্রাইস টু বুক ভ্যালিউ রেশিও, তোমাকে কোয়েশ্চেনটাও কিন্তু করেছে কি, প্রাইস টু বুক রেশিও, একই কথা, বুক ভ্যালিউ বা বুক রেশিও সেম কথা। তাহলে দেখো, এটার সূত্রটা কি, এটা মুখস্থ করতে হবে। যে উপরে বসবে আমার কোনটা, মার্কেট প্রাইস অফ ইকুইটি, আর নিচে কি থাকবে, বুক ভ্যালিউ অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। ঠিক আছে। একটা থাকবে মার্কেট প্রাইস, তোমার এই যে শেয়ারের মার্কেট মূল্য বা বাজার মূল্যটা কত। তাহলে তোমাকে কিন্তু এখানে লাস্ট একটা লাইন বলে দিয়েছে, এই যে এখানে কিন্তু বলে দিয়েছে যে 80 মিলিয়ন, 80 মিলিয়ন শেয়ার ট্রেডেড 7 ইচ। তাহলে তোমার মার্কেট ভ্যালুটা কত, 80 গুণ 7। ঠিক আছে। এ দেখো, মার্কেট প্রাইস ইকুইটি 80 × 7 কত হয়, এখানে হয় 560। ঠিক আছে। তাহলে তোমার এটা কিন্তু মার্কেট প্রাইস। আর এখন দেখো, তাহলে এই যে আমরা কিন্তু বলেছি মার্কেট প্রাইস অফ ইকুইটিটা কোথায় বসবে, আমাদের এখানে উপরে বসবে প্রাইস টু বুক রেশিওর ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের 560 বসিয়ে দিয়েছে। তারপরে নিচে কি বসবে, বুক ভ্যালিউ অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স এর বুক ভ্যালিউটা বের করার সূত্র হচ্ছে তোমার টোটাল অ্যাসেট থেকে টোটাল ডেপ্টটাকে তোমাকে মাইনাস করতে হবে। এটাও কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা। তাহলে আমরা কয়টা ফর্মুলা পেলাম, প্রথমে 4টা,
এটাকে আমরা বলবো 5 নাম্বার, এটাকে আমরা দিলাম 6 নাম্বার। তাহলে এখানে 6টা ফর্মুলা তোমরা কি করবা, নোট ডাউন করে ফেলবা। যতটুকু ক্লাসে আছেন ততটুকুর কথাই কিন্তু এখানে বলছি। তারপরে হচ্ছে যে এখানে বুক ভ্যালু অফ শেয়ার হোল্ডার সিকিউরিটির ক্ষেত্রে দেখো, তোমাকে প্রথম থাকবে টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে ডেপ্ট দিতে হবে। তাহলে তোমার টোটাল অ্যাসেট কত ছিল, এই যে প্রথমে আমরা গিভেনে কিন্তু লিখেছি 250, আর ডেপ্ট কত আমরা এখানে বলেছি 140। তাহলে 250 থেকে 140 মাইনাস করলে আমার আসবে 1110 মিলিয়ন। তখন এটাকে আমরা কোথায় বসাবো, এখানে। তাহলে দেখো, দুটাকে তুমি যদি ডিভাইড করো বা ভাগ করো, তাহলে তুমি যেই রেশিওটা পাবা, এটা হচ্ছে তোমার প্রাইস টু বুক ভ্যালিউ রেশিও। ঠিক আছে। তাহলে এই ম্যাথে কিন্তু আমাদের যেটা বলবে, আমাদের আগে গিভেন দিয়ে সেগুলা লিখতে হবে। তারপরে আমরা দেখবো আমাদের কোয়েশ্চেনটা কি বলেছে। আচ্ছা, প্রাইস টু বুক রেশিও, তখন তোমাকে এটার একটা ফর্মুলাটা লিখে তারপরে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে মার্কেট প্রাইসের ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে তোমার মার্কেটে যে শেয়ার থাকবে, শেয়ারের সাথে ট্রেড প্রাইসটাকে আমরা গুণ দিয়ে আমরা টোটাল একটা প্রাইস পাবো। এবং আমাদের বুক ভ্যালু শেয়ার হোল্ডারটা বের করার জন্য আমাদের যে টোটাল অ্যাসেটটা থাকবে, সেটা থেকে আমরা টোটাল ডেপ্টটাকে মাইনাস করব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বুক ভ্যালু অফ শেয়ার হোল্ডার সিকিউরিটি। তারপরে ডিভাইড করে দিলে আমরা একটা প্রপার অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা যা বুঝাবো, তারপরে হচ্ছে আমি প্রশ্ন নিব। ঠিক আছে। আচ্ছা দেখো, 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু একই টাইপসের, এটার মতোই অনেকটা, বাট এখানে একটু চেঞ্জ আছে। যেমন এখানেও আমাদের গিভেন দিয়ে কি কি বলেছে সেগুলো আমাদের লিখে দিতে হবে। যেমন প্রশ্নটা আগে পড়তে হবে ভালো করে। যেখানে বলেছে যে এখানে এন্টারপ্রাইজ ভ্যালু অফ এ ফার্ম, দেখো এন্টারপ্রাইজ ভ্যালু, আমরা কিন্তু একটু আগে এই প্রশ্নটা বা এই ফর্মুলাটা কিন্তু পড়েছিলাম। এন্টারপ্রাইজ ভ্যালু অফ এ ফার্ম 2.7 বিলিয়ন, এখানে বিলিয়নে আছে। এবং এখানে বলেছে দ্য ফার্ম হ্যাজ $900 মিলিয়ন অফ ডেপ্ট। তাহলে দেখো, আমার ডেপ্ট ভ্যালুটা এখানে কত, 900 মিলিয়ন, আমাকে গিভেন দিয়ে এটা লিখে দিলাম। তারপর এখানে বলেছে ইফ দেয়ার আর 900 মিলিয়ন শেয়ারস আউটস্ট্যান্ডিং, তার মানে আমার নাম্বার অফ শেয়ারটা কত, 900 মিলিয়ন। তাহলে আমাকে এখানে আমি পেলাম একটা জিনিস, এটা হচ্ছে আমার ডেপ্থ ভ্যালিউটা $900, আমার ডেপ্থ। আরেকটা হচ্ছে আমার টোটাল যে শেয়ারটা, সেটা হচ্ছে আমার 900। দেখো, তাহলে আমার ডেপ্থ ভ্যালু 900 মিলিয়ন, এবং বলেছে নাম্বার অফ শেয়ারটাও 900 মিলিয়ন। এখন কথা হচ্ছে তোমার এন্টারপ্রাইজ ভ্যালুটা কত দেয়া, 2.7 বিলিয়নে দেওয়া। বাট আমাদের কিন্তু ম্যাথটা সবগুলো মিলিয়নে, আমরা মিলিয়নে এনে তারপরে করব। তাহলে 2.7 বিলিয়নকে তুমি যদি 1,000 দিয়ে গুণ দাও, তাহলে তুমি কি পাবা, মিলিয়নে কনভার্ট করতে পারবা। ঠিক আছে। তাহলে 1 বিলিয়নকে আমরা বলতে পারি 1,000 মিলিয়ন। 1 বিলিয়ন সমান 1,000 মিলিয়ন হওয়ার কারণে আমাদের এই যে 2.7 বিলিয়নকে আমরা 1,000 দিয়ে যদি গুণ দেই, তাহলে আমরা কি পাবো, মিলিয়নে কনভার্ট করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজ ভ্যালু। আর এন্টারপ্রাইজ ভ্যালুটা কিন্তু আমি বলে দিয়েছি যে একটা প্রতিষ্ঠানের সমগ্র আর্থিক মূল্যটাই হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। যেমন এখানে এখন বলেছে টোটাল, তোমাকে প্রশ্নে কি করেছে দেখো, এস্টিমেট ভ্যালিউ পার শেয়ার, তোমাকে জানতে চেয়েছে তোমার ভ্যালিউ পার শেয়ার, তোমার একটা শেয়ারের ভ্যালিউ কত। এই যে প্রথমে যদি মুভ করি আমরা এখানে, এখানে দেখতে পাবো 2 নাম্বার ফর্মুলাটাতে কিন্তু আমরা করেছিলাম ভ্যালিউ পার শেয়ার, টোটাল স্টক ভ্যালিউ ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। আমাদের কিন্তু এখন এই সূত্রের ম্যাথটাই এখানে এসেছে। তাহলে দেখো, এখন আমরা তো সূত্র যেটা জানি, ভ্যালু পার শেয়ারের সূত্রটা কি হবে, উপরে আমাদের হবে টোটাল স্টক ভ্যালু, আর আমাদের নিচে বসবে নাম্বার অফ শেয়ার। তাহলে এখন আমাদের নাম্বার অফ শেয়ার কিন্তু দেয়া আছে, হ্যাঁ প্রশ্নে দেয়া ছিল 900 মিলিয়ন নাম্বার অফ শেয়ার, বাট আমাদের স্টক ভ্যালুটা কিন্তু দেয়া নেই। বাট আমাদের এন্টারপ্রাইজ ভ্যালুটা দেয়া আছে। আমি বলেছি না যে সমগ্র ফার্মের, পুরাটা ফার্মের একটা আর্থিক মূল্যকে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বলবো। আর যখন সমগ্র ভ্যালুটা থেকে তুমি তো শুধু ডেপ্থটাকে মাইনাস করে দিবা, তখন তুমি একটা ফার্মের স্টক ভ্যালুটা পাবা। ঠিক আছে। এন্টারপ্রাইজ ভ্যালু থেকে ডেপ্থ ভ্যালুটাকে তুমি যখন মাইনাস করে দিবা, এই দেখেছো 1 নাম্বার টোটাল স্টক ভ্যালু সূত্রটা। এন্টারপ্রাইজ ভ্যালুকে তুমি যখন ডেপ্থ ভ্যালু থেকে ডেপ্থ ভ্যালুটা মাইনাস করে দিবা, তখন তুমি স্টক ভ্যালুটা পেয়ে যাবা।
আর আমাদের এই ম্যাথে স্টক ভ্যালুটা কেন লাগবে? কারণ ভ্যালু পার শেয়ার বের করার জন্য, যে তোমার এখন টোটাল শেয়ার আছে কত, এই যে 1800 মিলিয়ন, আর তোমার পুরোটা শেয়ারের মূল্য কত, 900 মিলিয়ন, ঠিক আছে? তাহলে ডিভাইড করলে তুমি পাবা তোমার একটা শেয়ারের ভ্যালু কত, $2 করে। ঠিক আছে, $2, 1800-কে 900 দিয়ে ভাগ দেওয়াতে আমার এই রেজাল্টটা বের হয়েছে। আচ্ছা দেখো, এই দুইটা অঙ্কে ম্যাথে যদি তোমাদের প্রশ্ন থাকে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। দেখো, না বুঝলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে, যে 1 নাম্বারটা আর হচ্ছে এখানে পরের 2 নাম্বারটা। যদি না বুঝে থাকো কোনো লাইন, তাহলে কোয়েশ্চেন করতে পারো। ম্যাথ গুলো কিন্তু আমাদের ফর্মুলা রিলেটেড, ঠিক আছে? So আমরা যদি ফর্মুলাটা ভালো করে না পড়ি, তাহলে কিন্তু এই ম্যাথ গুলা পারবা না। সো তোমাদের এই জন্য যেগুলো আমি মার্ক করে দিয়েছি, এগুলো নোট করে ফেলবা, আর যে ম্যাথ গুলো আমি এখন আলোচনা করছি সেগুলো তোমরা করে হচ্ছে সেগুলো শেয়ার করবা, ঠিক আছে? আমাকে ইনবক্সে এই ম্যাথ গুলো করে তোমরা শেয়ার করতে পারো। আমি তোমাদের ভিডিও তো আপলোড দিয়ে দিব গ্রুপে, সেখান থেকে আমার আইডি পাবা। আমার আইডিতে যেয়ে তোমরা হচ্ছে ইনবক্সে ম্যাথ গুলো করে তোমরা ছবি পাঠাতে পারো। কারণ এটা যেগুলা ক্লাসে আলোচনা করা হয়, চেষ্টা করবা সেগুলো বাসায় করার জন্য, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার, 2 নাম্বার ম্যাথ। 3 নাম্বারটা দেখো, এটাও আমাদের সূত্র সূত্র রিলেটেড, যেটা আমরা একটু আগে সূত্রগুলো আলোচনা করেছি। যেমন আমাদের প্রবলেম 3-তে এখানে বলেছে যে এ ফার্ম রিপোর্টেড 818, দেখো, মিলিয়ন অফ নিট ইনকাম অ্যান্ড ইটস ইনকাম স্টেটমেন্ট আফটার 140 million of net interest expenses and income tax expenses 402 million। তাহলে আমাকে আগে লিখতে হবে গিভেনে কে কে আছে। গিভেন দ্যাট দিয়ে আমাকে প্রথমটা দেখো বলেছে নিট ইনকাম। আমাদের এত কষ্ট করে প্রশ্ন কঠিন করার দরকার নেই। আমাকে প্রথমে বলে দিয়েছে বা নিট ইনকাম কত, 818, এখানে বলে দিয়েছে 818, তাহলে এই যেখানে কিন্তু আমি লিখে দিয়েছি আমার নিট ইনকামটা কত, 818। তারপরে আমাকে এখানে বলেছে ইনকাম স্টেটমেন্ট আফটার ট্যাক্স 140 million অফ নিট ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে দেখো, নিট ইন্টারেস্ট এক্সপেন্সটা আমাকে কত বলেছে, 140 million। তাহলে এটাও আমার একটা গিভেন, দ্যাটে আমি লিখে দিলাম 140 million। এবং আমাকে এখানে আমার ট্যাক্স এক্সপেন্সও আছে, বাট এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। বাট এখানে দেখো পরবর্তীতে বলেছে তোমাকে ট্যাক্স রেট ধরতে হবে 35%, ঠিক আছে? ট্যাক্স রেট 35% এখানে বলেছে। ট্যাক্স রেট 35% ধরতে বলেছে। এখন আমাদের কোয়েশ্চেনটা বলেছে ক্যালকুলেট অপারেটিং ইনকাম ইনকাম আফটার ট্যাক্স অ্যান্ড নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আফটার ট্যাক্স। তোমাকে প্রশ্ন করেছে দুইটা, একটা অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স, কেন? কারণ তোমার এখানে ট্যাক্স আছে, তাহলে ট্যাক্স পরবর্তী তোমার পরিচালন যে আয়টা, সেটা তোমাকে বের করতে বলেছে। অপারেটিং ইনকাম মানে পরিচালন আয়, আফটার ট্যাক্স মানে ট্যাক্স পরবর্তী বা কর পরবর্তী। এবং বলেছে নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, তোমার আর্থিকের যে নিট ব্যয়টা সেটা কত, এবং তোমাকে ট্যাক্স রেট দিয়ে দিয়েছে। তাহলে গিভেন দিয়ে তোমরা সুন্দর করে লিখে ফেলবা কি কি আছে। প্রথম আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স। তাহলে দেখো, এটা সিস্টেমটা হচ্ছে আমরা সবসময় একটা ম্যাথের ক্ষেত্রে আমরা নিট ইনকামটা বের করি, কিন্তু এখানে আমাদেরকে নিট ইনকামটা দিয়েই দিয়েছে। সো আমাদের কিন্তু এখন এই ম্যাথটা রিভার্স করতে হবে, মানে আমাদের এখন এটাকে করতে হবে বটম টু টপ। দুইটা মেথড থাকে, একটা হচ্ছে টপ টু বটম, আর একটা থাকে বটম টু টপ। টপ টু বটমের ক্ষেত্রে আমরা সেলস থেকে স্টার্ট করি, ঠিক আছে? সেলস থেকে প্যাটার্ন গুলো স্টার্ট হয়, যেমন সেলস থাকে, তারপর আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস হয়, এগুলো করে করে আমরা এট লাস্টে নিট ইনকামটা পাই। আর আরেকটা হচ্ছে আমাদের
বটম টু টপ, মানে আমাদের নেট ইনকামটা দেয়া থাকে, সবার শেষেরটা দেয়া থাকে, আমাদের কি করতে হয়, রিভার্সে যেতে হয়, মানে নেট ইনকাম থেকে ওপরের দিকে যেতে হয়। তো এটা সিস্টেমটা হচ্ছে আমাদের এরকম, আমাদের এখানে নেট ইনকামটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমাদের অপারেটিং ইনকামের ট্যাক্স বা অপারেটিং ইনকামে যে আমাদের একটা এখানে ছক আছে, এটা আমাদের মুখস্থ করতে হবে। যেমন আমাদের প্রথমে বসাতে হবে নিট ইনকাম, নিট ইনকামের সাথে আমরা কি অ্যাড করব, নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, এটাকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে নিট ইনকামের সাথে আমরা কি অ্যাড করব, নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। আর নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের মধ্যে আমাদের কি কি থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে এবং ট্যাক্স বেনিফিট থাকবে, এর বাইরে আর তেমন কিছুই নেই। ঠিক আছে, এর বাইরে তেমন কোনো আমাদের আর এখানে উপাদান আসবে না। যেমন এখানে নেট ইনকাম, এটার সাথে যোগ করতে হবে নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। তাহলে নেট ইনকামটা তোমার কত বলেছে, 818 মিলিয়ন, মানে 818 মিল আচ্ছা টাকা বলেছে, এখানে মিলিয়ন না, উপরে মিলিয়ন দিয়ে আছে, বাট এখানে আমাদের কিন্তু টাকাতে বলা, আচ্ছা ওকে ঠিক আছে, 818 মিলিয়ন এখানে টাকা বলেছে, ডলার নেই। যাই হোক, একই কথা, 818 বলেছে, তাহলে আমাদের নিট ইনকাম 818, এবং এটার সাথে আমরা নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে দেখো নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের ভিতরে আমাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এই যেখানে কিন্তু আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা লিখেছি 140, আর এটা কিন্তু আমাদের এই যেখানে বলা ছিল 140 মিলিয়ন। তাহলে এটাকে আমরা লিখবো কোথায়, সেকেন্ড কলামে। এবং দেখো আমাদের একটা কথা বলেছে ট্যাক্স রেট, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ট্যাক্স বেনিফিট পাবো, এই ট্যাক্স বেনিফিটটা আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের উপরে ধরবো। সবসময় মনে রাখবা আমাদের এখানে ইনকাম ট্যাক্সও থাকবে, আমরা ইনকাম ট্যাক্সের উপরে কখনো ট্যাক্স বেনিফিট ধরবো না বা ট্যাক্সটা ধরবো না। আমরা এই ট্যাক্সটা কার উপরে ধরবো, এই ট্যাক্সটা আমরা ধরবো ইন্টারেস্ট এক্সপেন্সের উপরে। ঠিক আছে, আমাদের একটা সুদের খরচ বা সুদের ব্যয় আছে, ওইটার উপরে আমরা ট্যাক্স ধরবো। আমরা আমাদের আয়করের ব্যয়ের উপরে কোনো আমরা ট্যাক্স বেনিফিটটাকে ধরবো না, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত ছিল, 140, এবং ট্যাক্স বেনিফিটটা আমাকে কত, 35% বলে দিয়েছে। তার মানে 140 35% করলে তোমার এখানে আসবে কত, 49। আর এই ট্যাক্স সুবিধাটাকে তোমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে কার থেকে, ইন্টারেস্ট এক্সপেন্সের থেকে। তুমি যে এক্সপেন্সটা বা তোমার যে ব্যয়টা আছে, এই ব্যয়টা থেকে তুমি যদি তোমার সুবিধাটাকে মাইনাস করে দাও, তাহলে তুমি এখানে কি পাবা, নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা পাবা, নিটটা পাবা। ঠিক আছে, তাহলে A91 হচ্ছে তোমার নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। তাহলে দেখো রিকোয়ারমেন্ট বি আমাদের কমপ্লিট, এবং রিকোয়ারমেন্ট এ এখন অপারেটিং ইনকাম। তাহলে তোমার এই যে নেট ইনকামটা ছিল, এটা থেকে তুমি যখন তোমার নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটাকে প্লাস করে দিবা, তাহলে তুমি কি পাবা, তুমি অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স পাবা। এটা হচ্ছে আমাদের ছক, ছকটার নিয়মে। তো এভাবে করে কিন্তু আমাদের প্যাটার্নটা ফলো করতে হবে যে আমাদের কোয়েশ্চেনে কি বলছে। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেনটা কি আমাদের রিভার্স যাচ্ছে, টপ টু বটম যাচ্ছে, নাকি বটম টু টপ যাচ্ছে। তো এটা ছকটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব যে দুইটা ছক প্যাটার্নটা কেমন হয় ম্যাথগুলো করার সময়। তো যেহেতু আমাদের নিট ইনকাম ছিল, সেজন্য আমরা নিট ইনকাম থেকে আমরা নিচের থেকে উপরের দিকে হচ্ছে আমাদের ম্যাথটা এখানে রিভার্স করা লেগেছে। তাহলে নিট ইনকাম এবং নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা আমাদের প্লাস করতে হবে। আর সেটার জন্য আমি বলেছি এই যে এখানে যে আমাদের ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স এক্সপেন্স ছিল, এটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল কোনো খরচ না, তো এই জন্য এটা এখানে আসবে না। ঠিক আছে, আমাদের ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্সটা সেটা আসবে। আর ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্স একটা, আরেকটা আছে ইন্টারেস্ট এক্সপেন্স থেকে তুমি যে ট্যাক্স বেনিফিটটা পাবা, সেটাকে মাইনাস করে তোমাকে নিটটাকে দেখাতে হবে, নিট। তাহলে এই ছকের মধ্যে কিন্তু আমি দুইটা উত্তর পেয়ে গিয়েছি। সো রিকোয়ারমেন্ট বি তে তুমি এত কিছু না করে জাস্ট এটা লিখতে পারো, যে এই ছকের মধ্যে দেখিয়ে দিতে পারো একসাথে, যেটা হচ্ছে আমার নিট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, আর একটা হচ্ছে এটা আমার অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স। তো রিকোয়ারমেন্ট বি তে তুমি জাস্ট মেনশন করে লিখে দিতে পারো। এতটুকু একটা ছকের মধ্যেই কিন্তু আমাদের দুইটা ম্যাথ হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। রিকোয়ার বিটা কি বললেন, আবার একটু বললে ভালো হতো। রিকোয়ারমেন্ট, আচ্ছা বলে নিচ্ছি।
রিকোয়ারমেন্ট বিটাতে তোমাদের বলেছে নিড ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আফটার ট্যাক্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বা তোমার আর্থিক যে খরচটা সেটাকে বের করার জন্য। আফটার ট্যাক্স মানে কি, তোমার কর পরবর্তী। আফটার মানে পরে, তাহলে কর পরবর্তী। আর ফাইন্যান্সিয়াল এক্সপেন্সের ক্ষেত্রে তোমার নিয়মটা হচ্ছে যে এটা আমাদের মুখস্থ করতে হবে যে কি কি এন্ট্রি আসে। যেমন তোমরা একটু 9-10 বা একটু ইন্টারমিডিয়েটের দিকে যদি ব্যাক করো, তোমরা কিন্তু অনেকগুলো ছক পড়েছে, টেবিল এরকম পড়েছিলা যে অ্যাসেটের ঘরে কি কি থাকে, তারপর হচ্ছে লায়াবিলিটিসে কি কি থাকে, বা ওনার সিকিউরিটিতে কি কি থাকে। সো সেম ভাবে এরকমই ফাইন্যান্সিয়াল এক্সপেন্সে দুইটা এন্ট্রি থাকবে। একটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, আর একটা হচ্ছে এই এক্সপেন্স থেকে ট্যাক্স বেনিফিটটাকে আমি মাইনাস করে তারপরে বসাবো। এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? তাহলে এইটাকে আমি, এই যে আমি মাইনাস করে বসালাম এক্সপেন্স থেকে ট্যাক্স সুবিধাটাকে, এটাই হচ্ছে আমার নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, আমার আর্থিক খরচ। আর রিকোয়ারমেন্ট বিতে আমি যেটা বলেছি যে তোমরা এখানে, ওরা করে অঙ্কটা করে দেখিয়েছে আরেকবার, তো এরকমটা না করে তোমরা একটা ছকের মধ্যে তো করে দিতে পারো, মানে এটা তো একটা ছকই হয়ে গেল। যেমন এখানে 91ও আমাদের অ্যান্সার, 909ও আমাদের অ্যান্সার। তো তোমরা এখানে জাস্ট লিখে দিতে পারো নেট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আফটার ট্যাক্স ফ্রম এ, যেটা হচ্ছে 91। ঠিক আছে, 91 মিলিয়ন এভাবে লিখে দিলেও হবে, এভাবে না দেখিয়ে। কারণ এভাবে তো তোমরা একবার দেখিয়ে দিচ্ছ এখানে। এখানে তোমার ব্র্যাকেট দিয়ে করে দিবা যে 140-এর 35%। এখানে 0.35 দিয়ে গুণ দিয়েছে, মানে 0.35 দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছে। বাট তোমরা 140 × 35% প্রেস করলেও সেম অ্যান্সারটাই আসবে। ঠিক আছে? বুঝতে পেরেছো নাকি প্রশ্ন আছে? আপু বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, পরের যে প্রশ্নটা আছে সেটাও আমাদের, এটা আমাদের একটা ফর্মুলা আছে এখানে। এই তিনটা ম্যাথই আমি আজকে, এই চারটা ম্যাথই তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি। এবং এই চারটা ম্যাথে আমি যা যা বলেছি প্রথম দিকে, তোমরা কিভাবে সূত্রগুলোকে অ্যানালাইসিস করবা, এবং তোমরা কিভাবে এইটার সূত্রগুলোকে নোট করবে, এবং ম্যাথগুলা কিভাবে খাতায় করবা, এগুলো কিন্তু তোমাদের শুরু থেকে করতে হবে। তাহলে না হলে কিন্তু ভুলে যাবে, কারণ এই চ্যাপ্টার তোমাদের হিউজ সূত্র আছে, সূত্রার অঙ্ক। যেমন এখানে বলেছে যে তোমাদের, দেখো প্রশ্নতে বলেছে ইনফরমেশন ডিটারমাইন কমন ডিভিডেন্ড, মানে আমাকে এখানে বের করতে বলেছে কমন ডিভিডেন্ড। এই যে আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম, একদম প্রথমে যদি ব্যাক করি, তাহলে এই যে এখানে কিন্তু আমাদের কমন ডিভিডেন্ড নিয়ে একটা ছিল, সূত্র ছিল সম্ভবত। এই যে এখানে দেখেছো কমন ডিভিডেন্ড, বাট এখানে কমন ডিভিডেন্ড এই যে এখানে 4 নাম্বারটা যেটা আমি মার্ক করে দিয়েছি, যে নিট ডিভিডেন্ড ইকুয়াল টু কমন ডিভিডেন্ড প্লাস শেয়ার রিপারচেস মাইনাস শেয়ার ইস্যু। তা এখন আমাদের বলেছে এই যে কমন ডিভিডেন্ডটা, এটাকে বের করার জন্য। আর এটাকে বের করতে গেলে আমাদের কিন্তু এই প্রত্যেকটার মান জানতে হবে। তাহলে তোমাকে যখন যে জিনিসটাকে ক্যালকুলেট করতে বলবে, আমাকে চিন্তা করতে হবে ওই ফর্মুলাটাকে আমাকে ইউজ করতে হবে। তোমাকে এখন কমন ডিভিডেন্ড বের করতে বলেছে, তার মানে তোমাকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, এটা ছাড়া কিন্তু সম্ভব না। তাহলে এখন আমরা যদি একটু ম্যাথে ব্যাক করি, তাহলে দেখো আমাদের এখানে কি কি দেয়া আছে। বিগিনিং বুক ভ্যালু অফ কমন স্টক ইকুইটি 600 মিলিয়ন, মানে এখানে বিগিনিং বুক ভ্যালু মানে তোমার কমন স্টকের যে ভ্যালিউটা, বিগিনিং যে ভ্যালিউটা সেটা দেয়া আছে, ঠিক আছে? প্রারম্ভিক বা যে মূল্যটা আমরা বলি সেটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে 600। এবং বলেছে ক্লোজিং বুক ভ্যালু বা এন্ডিং যে ভ্যালুটা কমন স্টকের, বছর শেষের যে ভ্যালুটা বা মূল্যটা, সেটা হচ্ছে 1400 মিলিয়ন, ঠিক আছে? তাহলে দেখো, এবং বলেছে আর্নিংস বা কম্প্রিহেন্সিভ ইনকামও বলা যায় এটাকে। যাই হোক, আর্নিংস আছে, আমরা আর্নিংসই বললাম 400 মিলিয়ন। এবং শেয়ার ইস্যু বলেছে 800 মিলিয়ন, আর শেয়ার রিপারচেস বলেছে 200 মিলিয়ন। তো আমাদের কিন্তু এখানে গিভেনটা ওরা একদম সুন্দর করে দিয়ে দিয়েছে, কোনো ম্যাথ আমাদের প্রশ্ন আকারে দেয়নি। তো এখানে যাই দেখ, আমাদের প্রশ্নতে জানতে চেয়েছে কি কমন ডিভিডেন্ড। এখন কথা হচ্ছে কমন ডিভিডেন্ড যে জানতে চেয়েছে তোমাকে, তাহলে অবশ্যই কমন ডিভিডেন্ডের সূত্রটাকেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কিন্তু যেটা 4 নাম্বারটা বলেছি সূত্র, সেখানে আমাদের সূত্র ছিল এটা, নিট ডিভিডেন্ড ইকুয়াল টু
কমন ডিভিডেন্ড প্লাস হচ্ছে শেয়ার রিপারচেস মাইনাস হচ্ছে শেয়ার ইস্যু। মানে আমাকে কমন ডিভিডেন্ডের সাথে শেয়ার রিপারচেস বা নতুন করে যে শেয়ারটা ক্রয় করব সেটাকে প্লাস করতে হবে, এবং আমি যে শেয়ারটাকে বিক্রয় করব সেটাকে মাইনাস করতে হবে। তাহলে এখন আমার লাগবে কি কমন ডিভিডেন্ড, এটাকে আমি বের করব। তো এটাকে বের করার জন্য আমাকে বাকি সবগুলো উপাদানের মানগুলো জানতে হবে। তাহলে দেখো আমি এই সূত্রটাকে বসিয়ে দিব প্রথমে। তারপর আমাকে দেখতে হবে আমার কি লাগবে এখানে, শেয়ার রিপারচেস। তাহলে শেয়ার রিপারচেস এখানে কত আছে, দেখো 200 মিলিয়ন বলে দিয়েছে। তাহলে এই যে শেয়ার রিপারচেসের জায়গায় আমি 200 মিলিয়ন বসিয়ে দিয়েছি। তারপর আমাকে বলতে হবে, দেখতে হবে শেয়ার ইস্যু। তাহলে দেখো এই যে এখানে কিন্তু শেয়ার ইস্যু আছে 800 মিলিয়ন। তো এখানে আমি 800 মিলিয়নও শেয়ার ইস্যুতে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমার কমন ডিভিডেন্ড বের করতে হবে, তো এটা আমার অবশ্যই থাকবে না, কিন্তু আমাকে নিট ডিভিডেন্ডও জানতে হবে। বাট এখানে কিন্তু আমাকে নিট ডিভিডেন্ডটা দেয়া নেই, দেখো কোথাও কি দেয়া আছে নিট ডিভিডেন্ড? দেয়া নেই। এখানে বিগিনিং বুক ভ্যালু আছে, ক্লোজিং আছে, আর্নিংস আছে, শেয়ার ইস্যু, শেয়ার রিপারচেস সব আছে, বাট আমাকে এখানে নিট ডিভিডেন্ডটা দেয়া নেই। সো আমাকে কমন ডিভিডেন্ড বের করার জন্য আমাকে অবশ্যই নিট ডিভিডেন্ডটাকে আগে বের করতে হবে। তাহলে নিট ডিভিডেন্ড বের করারও একটা সূত্র আছে। যেমন এত ভেজাল এখানে করেছে, আমরা এত ভেজাল না করে ইজি ওয়েতে পড়বো যে আমাদের নিট ডিভিডেন্ড বের করার সূত্রটা কি। এখান থেকে যদি দেখো, নিট ডিভিডেন্ড বের করা আমাদের সূত্রটা হচ্ছে, প্রথমে এখানে আমরা দিব চেঞ্জ অফ, যেখানে লেখা যায় যে চেঞ্জ অফ, চেঞ্জ অফ ইকুইটি, তোমরা এই সূত্রটাই লিখবা, ঠিক আছে? যে চেঞ্জ অফ ইকুইটি, এটা একটা, ঠিক আছে, চেঞ্জ অফ ইকুইটির সাথে আমাকে প্লাস করতে হবে এখানে। দেখো এখানে বলে দিয়েছে আর্নিংস, ঠিক আছে, এই যে আমার আর্নিংস কত, 400। তাহলে এই যে চেঞ্জ অফ ইকুইটির সাথে আমি কি প্লাস করব, আমার আর্নিংটা কত, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু এত কঠিন করে এই সূত্রটা দেওয়ার আমার দরকার নেই। আমাকে এখন কি বের করতে হবে এই সূত্রটাতে, আমি যখন এটা কমন ডিভিডেন্ডটা বের করব তখন আমাকে ফর্মুলাতে আমাকে নিট ডিভিডেন্ড লাগবে। তাহলে এখন আমাকে ওয়ার্কিং এ করতে হবে নিট ডিভিডেন্ড বের করা। তাহলে নিট ডিভিডেন্ড বের করার সূত্র হচ্ছে এটা, চেঞ্জ অফ ইকুইটি প্লাস হচ্ছে আর্নিংস। এখন চেঞ্জ অফ ইকুইটি কোনটা, তোমার এখানে প্রথমে দেখো বিগিনিং কমন স্টক ইকুইটি আছে 600, তো মুছে দেই, এরেজ করি। এখানে তোমাকে বিগিনিং স্টক ইকুইটিটা বলেছে 600 মিলিয়ন। তাহলে তোমার এখানে কত হচ্ছে, 600টা তোমার হচ্ছে, আমরা চেঞ্জটা বের করছি, তাহলে 600। এবং আমাকে বলেছে কি ক্লোজিং বুক ভ্যালুটা কত, 11400, ঠিক আছে? তার মানে মাইনাস আমি করব কত, 1400। তাহলে এটা হচ্ছে আমার কি, চেঞ্জটা, তাই না? এটা আমার চেঞ্জটা। ঠিক আছে, তাহলে দেখো 600 থেকে যদি আমার 1400 মাইনাস হয়, তাহলে আমার এখানে থাকবে কত, -800। এটা থাকবে, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার চেঞ্জ অফ ইকুইটি। তাহলে এখানে তুমি কত বসাতে পারো ব্র্যাকেটে, 600 মাইনাস 1400, তাহলে কত হবে, 800। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের -800। তাহলে এটা হচ্ছে আমার চেঞ্জ অফ ইকুইটি। এখন এটার সাথে আমাকে কি অ্যাড করতে হবে, আর্নিংস। তাহলে আমার আর্নিংসটা কত, 400। তাহলে -800 এর সাথে এখন কি করব, প্লাস করে দিব 400, ঠিক আছে? তাহলে আমার আসবে কত, -400। তাহলে আমার সূত্রটা কিন্তু এটা, নেট ডিভিডেন্ড বের করার ইজি সূত্র, চেঞ্জ অফ ইকুইটি প্লাস আর্নিংস। চেঞ্জ অফ ইকুইটি এই যে বিগিনিংটা থেকে ক্লোজিংটা মাইনাস করলে যেটা পাবা সেটা, এবং এটার সাথে প্লাস করতে হবে আমার আর্নিংসটা কত। আর্নিংস দেওয়া ছিল 400 মিলিয়ন, 400। তাহলে এই যে এখানে যদি তুমি 800 -800 আর হচ্ছে এখানে প্লাস করো 400, তাহলে তুমি এখানে পাবা কত, -400। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি,
নিট ডিভিডেন্ড, তাহলে এই যে এখন এই নিট ডিভিডেন্ডের জায়গায় -400টা বসিয়ে দাও। তারপরে হচ্ছে তোমার এখানে -400 থাকলো, এখানে 200 প্লাস আছে, সমান সমানের এ পাশে আসলে 200 হয়ে যাবে মাইনাস, এখানে 800 আছে সমান সমানের ওই পাশে, তাহলে সমান সমানের এই পাশে আসলে 800টা হয়ে যাবে প্লাস। তারপরে কমন ডিভিডেন্ডটাকে আমরা রেখে দিলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের বের হবে কত, +200। তাহলে এটা হচ্ছে আমাদের কমন ডিভিডেন্ড। তাহলে অ্যান্সার কত, 200। ঠিক আছে, প্রশ্ন আছে? এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই সূত্রটা লিখবা। বুঝতে পেরেছো নাকি প্রশ্ন আছে? আপু বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে এই পর্যন্তই আমি টাস্ক দিলাম। অনেকে কয়েকজন ক্লাসে ছিল, এখন সবাই দেখে চলে গেছে ক্লাস থেকে। আচ্ছা যাই হ্যাঁ, হোক। সবাই দিক থেকে চলে গিয়েছে। হ্যাঁ, হয়তো তারা হচ্ছে রাত হয়ে গেছে, হয়তো রেকর্ড ক্লাস করবে। আচ্ছা যাই হোক, তাহলে তোমাদের আমি টাস্ক দিলাম হচ্ছে যে 4টা ফর্মুলা আমি দিয়েছি প্রথমে, এই 4টা ফর্মুলা, 4টা না, আমি কিন্তু এখানে পরবর্তীতে আরো 2টা অ্যাড করেছি। এই যে এখানে 5 নাম্বার দিয়েছি, এখানে 6 নাম্বার দিয়েছি। তো এখানে মোট 6টা ফর্মুলা নোট করে ফেলবা, আর এখানে যতগুলা ম্যাথ আমি করিয়েছি একটা আলাদা খাতা নিবা এই সাবজেক্টের জন্য। তারপরে হচ্ছে এখানে যতগুলো ম্যাথ দিয়েছি এবং ডিভিডেন্ডের যে সূত্রটা আমি তোমাদের লিখে দিয়েছি এটা লিখে তারপরে ম্যাথটা বাসায় করবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে নেক্সট ক্লাসে বলবা, সলিউশন করে দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।